কার স্বপ্নে মোহর দিল দেশবাসী? নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নে, না রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর স্বপ্নে? কার গ্যারান্টিতে বিশ্বাস করল গণদেবতারা? বিজেপির মোদী সরকারের গ্যারান্টি, না জাতীয় কংগ্রেসের 5টি ন্যায় গ্যারান্টি? অষ্টাদশ লোকসভা নির্বাচনে কার পক্ষে রায় দিল দেশ? এনডিএ না আইএনডিআই? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কি তৃতীয়বার ক্ষমতায় ফিরছে, নাকি এবার দিল্লি দখল করছে আইএনডিআই মঞ্চ? আগামী 5 বছরের জন্য কে বসছে দিল্লির মসনদে? কে হাসবে শেষ হাসি? তা নিয়ে একদিকে যখন সাধারণ মানুষের মধ্যে এতদিন ধরে চলেছে জল্পনা কল্পনা, তখন অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে চলেছে চুল ছেঁড়া বিশ্লেষণ। সপ্তম দফার ভোট শেষ হতেই প্রকাশ হয়েছে এক্সিট পোল। কি বলছে এক্সিট পোলের ট্রেন্ড? কিছুক্ষণ আগেই নিউজ ভ্যানগার্ড আপনাদের দেখিয়েছে এক্সিট পোল কি বলছে, এবং সে এক্সিট পোলে আমরা দেখেছি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার। কি মনে করছেন বিশেষজ্ঞরা? কোন কোন রাজ্যে বিজেপি আসন বাড়তে পারে, কোন কোন রাজ্যে বিজেপি বা এনডিএ জোটের আসন কমতে পারে? আইএনডিআই মঞ্চ কোন কোন রাজ্যে ভালো ফলাফল করতে পারে, কোন কোন রাজ্যে তাদের ফলাফল আশানুরূপ হবে না? কি বলছে এক্সিট পোল এবং কি মনে করছে বিশেষজ্ঞরা, তা বোঝার চেষ্টা করতেই আমাদের আজকের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনাদের কাছে অবশ্যই আমরা আসব, তার আগে দর্শক বন্ধুরা আমরা এক নজরে চোখ রাখবো যে এক্সিট পোলের কথা আমি আপনাদের বলছিলাম, গোটা দেশের যে এক্সিট পোল তার দিকে আমরা নজর রাখবো, এবং পাশাপাশি আমরা উত্তর পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। আমরা রেখেছিলাম সেরকম ভাবে। যদি আমরা ভারতবর্ষের দিকে নজর রাখি তাহলে 305টি আসন এনডিএর দখলে যেতে পারে বলে এক্সিট পোল বলছে। নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়ার এক্সিট পোল কিভাবে বলছে আমরা আপনাদের আরো একবার জানিয়ে দিই। আমাদের এক্সিট পোল 100% সঠিক নাও হতে পারে। আমরা বিভিন্ন কিছু ফ্যাক্টরকে হাতে নিয়েছি। আমাদের প্রতিনিধি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছেন, ওনাদের রিপোর্টিং, ওনাদের অভিজ্ঞতা আমরা সেখানে একটি ফ্যাক্টর। আমরা প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের প্রায় 200 ভোটারের কাছাকাছি সঙ্গে কথা বলেছি, তাদের রিয়াকশন নিয়েছি, তাদের মতামত জানার চেষ্টা করেছি, সেখানে আমাদের আরেকটা ফ্যাক্টর। আমরা ভারতবর্ষের বিভিন্ন বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, সেটা আমাদের আরেকটা ফ্যাক্টর। সেই সব ফ্যাক্টর মাথায় রেখেই আমাদের এই এক্সিট পোল যদি সঠিক হয়, ফলাফলের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই সেটা আমাদের বিচক্ষণতা, আর যদি না মেলে তাহলে আগামী দিন আমরা নিশ্চয়ই চেষ্টা করব আরো ভালো ফলাফল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে দেখে নিন একবার, 305টি আসনের অধিক পেতে চলেছে এনডিএ জোট এবং তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে, এমনটাই বলছে এই মুহূর্তে এক্সিট পোলের ট্রেন্ড। 169টি আসনের কাছাকাছি থেমে যাবে আইএনডিআই মঞ্চ, 29টি আসন পেতে পারে অন্যান্যরা, এবং যারা আইএনডিআই মঞ্চ বা এনডিএ মঞ্চ জোটকে সমর্থন করেনি এমন কিছু দল রয়েছে যারা পেতে পারে 40টির ঊর্ধ্ব আসন, এবং তারাই হবে এক্স ফ্যাক্টর। তাদের মধ্যে ওয়াইএসআর রয়েছে, বিএসপি রয়েছে, এআইএমআইএম রয়েছে এবং বিজেডি রয়েছে। বিশ্বজিৎবাবু, এই যে এক্সিট পোল আপনারা দেখলেন, 305+ বলছে এনডিএ জোট, প্রত্যাশিত ছিল। 400 পারের আওয়াজ উঠেছিল এবং স্লোগান উঠেছিল, বিজেপি 400 পার বলছিল, সে জায়গায় 305-এ থেমে যেতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এনডিএ কে। এবার আমরা যে ধাঁচের ইলেকশন দেখেছি, একদিকে ইন্ডিয়া জোট, আইএনডিআই জোট, আরেকদিকে এনডিএ জোটের মুখ্য একটা ফেস ছিল, সেটা হচ্ছে পাবলিকের কাছে অনেক অ্যাকসেপ্টেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছিলেন। আর অপোজিশনে সেই অর্থে ইউনিফাইড কোনো লিডারশিপ ছিল না সামনে।
ওরা একটা জোট করেছে। এই জোটে আবার বিভিন্ন ধরনের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও ছিল। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলে জোট হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি বললো যে না, ওইখানে ইলেকশন আমরা আলাদা আলাদা লড়বো, ভোটের পরে বাইরে থেকে সাপোর্ট করব। আপের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে দিল্লিতে জোট করলো, আবার পাঞ্জাবে আলাদা আলাদা করলো। কেরলে আবার দেখা গেল যে ওরা কনফ্লিক্টে আছে, আলাদা কংগ্রেস সিপিএম লড়ছে, মেইন মানে দল হিসাবে লড়ছে। তো এতে দেখা যাচ্ছে কি, তার উপরে দেখলাম কোনো ইউনিফাইড কোন রকমের এজেন্ডাও আমরা দেখিনি, যে এরকম যে আমাদের ঘোষণাপত্র, সব মিলিত ঘোষণাপত্র, যেটা সবার আলাদা আলাদা, সবাই যে যার যার মতো করে, কেজরিওয়াল ওনার 10টা গ্যারান্টি দিচ্ছে, এইদিকে এখানে কংগ্রেসের ন্যায়পত্র দিচ্ছে, আরজেডি নিজের মতো করে দিচ্ছে। তারপর কিছুদিন পরে যখন এটা একবার শুরু হয়েছিল জোটের কোঅর্ডিনেশন, কিছুদিন পরে আমাদের নীতিশ কুমার বেরিয়ে গেল এখান থেকে, আহ্বায়ক যিনি এই জোটের ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক ছিলেন। সব মিলিয়ে এটা এরকম একটা জনসাধারণ, সোজা কথা বলতে কি, এটা তো একটা মানে লোকসভা ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন। পার্লামেন্ট ইলেকশনে দেশের ইন্টারেস্ট যুক্ত আছে, দেশের অগ্রগতি যুক্ত আছে, দেশের সুরক্ষা যুক্ত আছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সেরকম ক্যাপাবিলিটির ব্যাপার রয়ে গেছে, দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সব জায়গাতে কোনো ভাইটাল এখানে কোনো যে পলিসি ডিসিশন, যে কিভাবে করব, কিভাবে আমাদের একটা প্রিপেয়ারনেস, ধরুন যে আমি কিভাবে কি এগিয়ে যাব, সেরকম কিন্তু আমরা কিন্তু মানে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সম্ভব ছিল না, সেটা দেখা যায়নি। তো কোয়াইট ন্যাচারালি এটাতে একটা অসম প্রতিদ্বন্দ্বিতা, না হলে বলতে গেলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, যেখানে 140 কোটি জনগণ, প্রায় 100 কোটির মতো আমাদের ভোটার আছে, সেখানে 10 বছর একটা গভর্নমেন্ট সরকারে আছে কন্টিনিউয়াস, এটার এগেইনস্টে ইনকামবেন্সি অবশ্যই আছে, থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক। পাবলিকও একদিকে অনেক বেশি লিটারেট হচ্ছে, খোঁজ খবর রাখছে, এমন না যে ওরা যে কোনো একটা কিছু বললে লাস্ট মোমেন্টে গিয়ে আমি এটা দেবো সেটা দেবো বললেই ওরা মেনে নেবে, এরকম না। কারণ ধরুন কংগ্রেসই বলুন, তৃণমূলই বলুন, সবাইকেই তো ওরা দেখেছে, এসপি বলুন, বিএসপি বলুন, সবাইকেই দেখেছে, সিপিএম বলুন, সবাই কোনো না কোনো সেন্ট্রাল এবং স্টেটে শাসন করেছে। ওদের কাজের শৈলী বা ওরা কি করতে পারে সবার একটা জনগণের আইডিয়া আছে, কার প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে জনগণ, বিশ্বাসযোগ্যতা জনগণের, সেই জায়গা। এইসব সবকিছু ইস্যু যদি আমি চিন্তা করি, যতই আপনার অ্যান্টি ইনকামবেন্সি থাকুক আর যাই থাকুক, কিন্তু সেই ক্ষেত্রে বিজেপি কিছু কাজ করেছে যেগুলো জনগণের মনে অনেকটাই রেখাপাত করেছে বলে মনে হয়েছে। অনেক কিছু কাজ করেছে সেই রকম, যার ফলে যতই অন্য বলে আমি এটা দেবো 1 লক্ষ টাকা দেবো বলে, এটা জনসাধারণের মধ্যে অত প্রভাব ফেলেনি। তার জন্যই ট্রেন্ড এখন আসছে সরকার। এটার কারণে এটা মানে আপনি যেটা বলেছেন, এটা এক্সিট পোলের যে প্রেডিকশন, এক্সিট পোল ভুল হতেই পারে, কিন্তু মানে আমি অবাক হব না এটা পেলে বা এনডিএ যদি আরো বেশিও সিট পায়, কারণ অসম প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। 305+ দেখাচ্ছে এই মুহূর্তে। আমরা বিভিন্ন রাজ্য ভিত্তিক আপনাদের কাছ থেকে স্বল্প সময়ের মধ্যে রাজ্য ভিত্তিক যে সব জায়গাগুলো ছিল, বিশেষ করে রাজ্য ভিত্তিক বলতে গোবলয়ে, দক্ষিণ ভারতে, উত্তর পূর্ব ভারতে যে সেগমেন্টগুলোকে ভারতবর্ষে ভাগ করা হয়েছে, তার একটু বিশ্লেষণে আসবো আপনাদের কাছে। কিন্তু তার আগে ছোট্ট করে স্যার আপনার কাছেও জেনে নিই, এই যে প্রেডিকশন আপনারা দেখলেন, এক্সিট পোল দেখলেন, কি মনে হচ্ছে দেখার পর, তৃতীয়বার জন্য আসছে? প্রথমেই বলে নিই যে এক্সিট পোল মূলত একটা দিক দেখায়, মানে কোন দিকে যেতে পারে। তো এক্সাক্ট নাম্বার অফ সিট কোন পার্টির কতটা হবে সেটা তো আর ঠিকভাবে সেভাবে প্রেডিকশন করাটা একটু অনেক সময়। তো আপনারাও যে এনডিএ কে 300+ দিয়েছেন, ভারতবর্ষের যে বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে যে সমস্ত রিপোর্ট আমি কিছুক্ষণ আগে দেখলাম, মোটামুটি সবগুলো চ্যানেলে এবং যারাই করেছে, সম্ভবত একটা বাদে, সবাই কিন্তু এনডিএ কে, মানে দ্যাট ইজ মোদি ইজ কামিং থার্ড টাইম, ঠিক আছে, এটা ইন্ডিকেশন করেছে। এবং এটা মোটামুটি ভাবে যখন নাকি প্রধানমন্ত্রী
যখন নাকি লোকসভায় দাঁড়িয়ে যখন বলছিল 400 কি পার, তখনই বোঝা গিয়েছিল বেসিক্যালি উনি মূলত আসলে এনডিএ তৃতীয়বার আসবে এরকম একটা নেগেটিভ মানে একটা দিক একটা সেট করবার চেষ্টা করেছেন। এটা মূলত 2-3টে কারণ তার পিছনে হয়তো থাকতে পারে। আমার যে একটা ব্যক্তিগত মনে করি সেটা হলো যে মানে দেখুন তার আগে 2014-তে বিজেপি 282টা সিট নিয়ে এসেছিল, এনডিএ 300 সামথিং, 2019-এ 303টা সিট পেয়েছিল, এনডিএ 350। বেসিক্যালি যে কর্মকর্তা নেতৃত্ব পার্টি সবার কাছে আরেকটা বৃহৎ টার্গেট দিয়ে ওদেরকে আর একটু মনোবল চাঙ্গা করবার জন্য যেন ভাটা যেন না পড়ে, যে পার্টির যে জয়ের যে জোয়ারটা ছিল জোয়ারটা যেন ভাটা না পড়ে, এই জন্য উনি হয়তো সেটাকে টার্গেটটাকে 400+ দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এবং সেদিকে লক্ষ্য রেখেই হয়তো নির্বাচনটা হয়েছে। তো কয়েকটা স্টেটে আমরা অনেক লক্ষ্য করেছি যে এই নির্বাচন চলাকালীন সময় আপনি বলছিলেন কয়েকটা রাজ্যের কথা, তো কয়েকটা রাজ্যে হয়তো কিছু একটু ওই কিছুটা বিজেপি যেভাবে এগোবে ভেবেছিল হয়তো কিছু কিছু জায়গায় হয়তো সেটব্যাক হয়েছে। বা দেখুন দাক্ষিণাত্যে ওদের বিশাল একটা মানে আগে যেরকম বিজেপিকে বলা হতো যদি এক্সিট পোলের রেজাল্ট যদি বেসিক্যালি বিভিন্ন চ্যানেলে বা আপনার চ্যানেলে আপনাদের চ্যানেলে যা দেখিয়েছেন সেটা যদি বলা হয় দেখো তাহলে যেমন আগে গোবলয় বা উত্তর এবং পশ্চিম ভারতের বা হিন্দি বেল্টের একটা দল হিসাবে বলা হতো, সেটা না বলে আপনি যদি দেখবেন তাহলে আপনি দেখবেন মোটামুটি কেরালা থেকে তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা উড়িষ্যা হ্যাঁ এবং বাংলা বিহার ঝাড়খণ্ড সব জায়গা থেকে কিন্তু বিজেপি সিট আসছে। ঠিক আছে, সো বেসিক্যালি ইট হ্যাজ নাও বিকাম এ প্যান ইন্ডিয়া পার্টি। ঠিক আছে, সুতরাং এটা একটা হয়তো এটা মানে একটা মাইলস্টোন হবে পার্টি। ঠিক আছে, এবং ওই 400 কি পারের যে আওয়াজটা সেটা করার পিছনে মূলত যদি আপনি যদি যেটা আমরা লক্ষ্য করছি যে হয়তো মহারাষ্ট্রে কিছুটা এবং স্লাইটলি হয়তো বিহার বা রাজস্থানে কিছুটা সেটব্যাক হতে পারে এক্সিট পোল যা বলছে আর কি। তো আর না হলে তো আপনি দেখুন দাক্ষিণাত্যে যে কেরালাতে সিট আসবে আমরা দেখছি বা তামিলনাড়ুতে দেখছি বা অন্ধ্রপ্রদেশে দেখুন আপনি বেসিক্যালি ইন্ডিয়ার কোনো অস্তিত্বই নেই, ইন্ডি জোটের কোনো সিট দেখতে পাচ্ছি না। বা এই তেলেঙ্গানায় যে একটা আমরা যদি একটু আমরা এভাবে যদি বিচার করি, কারণ দর্শক বন্ধুরা আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের আজকের যে এই টক শোর বিশেষ আলোচনা এক্সিট পোল আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এক্সিট পোল আপনারা শুধু নিউজ ভ্যানগার্ডে নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেমনটা সঞ্জয় স্যার বলছিলেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন এক্সিট পোল বেশিরভাগ এক্সিট পোল কিন্তু তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসছে তা প্রেডিক্ট করছে। আমি আবারও বলছি এক্সিট পোল একটা প্রেডিকশন, বিভিন্ন ফ্যাক্টরকে মাথায় রেখে একটা প্রেডিক্ট করা হয়, কিছু সমীক্ষা করা হয়, সেটা সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। কিন্তু আমরা যদি চোখ রাখি বিভিন্ন রাজ্যের দিকে 2019 লোকসভা নির্বাচনের সঙ্গে এবার চিত্রটা কোথায় পাল্টাতে পারে, আমূল পরিবর্তন কি কিছু হচ্ছে নাকি কাছাকাছি থাকছে? কারণ বিজেপির যে আসন সংখ্যা 305+ দেখানো হচ্ছে, তাহলে সে অর্থে দেখা যাচ্ছে বিজেপিরও সিট কমতে পারে, এনডিএর সিট কমতে পারে, বিজেপির সিট কমতে পারে। তাহলে কোন রাজ্যগুলো থেকে কমতে পারে, কম সম্ভাবনা আছে এবং কোথায় পাওয়ার সম্ভাবনা বেশি আছে? আমরা যদি অভিজিৎবাবু এই যেগুলো বিজেপির ক্লিন সুইপ, অলমোস্ট ক্লিন সুইপ বা ক্লিন সুইপ ছিল 2019-এ, এক নজরে বিহার 40-এর মধ্যে এনডিএর 39, ছত্তিশগড় 11-এর মধ্যে 9 এনডিএর, গুজরাট 26-এ 26, হরিয়ানায় 10-এ 10, দিল্লিতে 7-এ 7, কর্ণাটকে 28-এর মধ্যে 26, মধ্যপ্রদেশে 29-এর মধ্যে 28, মহারাষ্ট্রে 48-এর মধ্যে এনডিএর 41, রাজস্থানে 25-এ 25 ক্লিন সুইপ, উত্তরপ্রদেশে 80-এর মধ্যে 64। এবার এই যে কয়েকটা রাজ্য আমরা দেখছি, এই কয়েকটা রাজ্যের মধ্যে বিজেপির, আমরা কর্ণাটকা একমাত্র সাউথ ইন্ডিয়ান স্টেট, এখানে বাকিগুলো অলমোস্ট নর্থ ইন্ডিয়ান স্টেট, এখন মহারাষ্ট্রকে বাদ দিলে। এখন কথা হচ্ছে যে এখানে বিজেপির ফলাফল কোথায় সেটব্যাক আসতে পারে? রাজস্থানকে বলা হচ্ছে সেটব্যাক, বিহারকে বলা হচ্ছে সেটব্যাক, এবং পাশাপাশি
মহারাষ্ট্রে, হ্যাঁ। সেটব্যাক। এছাড়া বাকিগুলো কি রেজাল্ট মোটামুটি এভাবেই থাকবে? হরিয়ানাতেও একটু কমতে পারে, হরিয়ানাতেও একটু প্রবলেম আছে। আচ্ছা, হরিয়ানাতে আছে, বিহার, রাজস্থান, আপনার কর্ণাটক এবং মহারাষ্ট্র। আচ্ছা, এই জায়গাগুলোতে ওরা গতবার যতটা ভালো করেছিল এবার অতটা ভালো নাও করতে পারে। আচ্ছা, ওকে। আমার আমরা মনে হয় আমরা আর কি। আমরা- আমরা যদি সেভাবে দেখি, বিহারে বলা হচ্ছিল যে নীতিশ কুমার চলে যাওয়ার পর সেখানে আইএনডিআই জোট খুব বেশি উইক হয়ে যায়। এটা কি তাহলে কি প্রভাব কি তাহলে উল্টো পড়লো তাহলে? না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, শুন, বিহার সম্পর্কে বিহারের যে পরিমাণে ভোটের কথা বলছিল বা বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদিকদের বা যে সমস্ত রিপোর্ট বা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমি, সেই চিন্তা করলে কিন্তু বিহারের যে এক্সিট পোলে যে রেজাল্টটা আমরা লক্ষ্য করছি, যে কারণে মানে নীতিশ কুমারকে এনডিএতে আনা হয়েছে বা নীতিশ কুমার এসেছেন, তাতে আলটিমেটলি দেখুন প্রত্যেকবার 40-এ 39টা ইউ ক্যানট এক্সপেক্ট ইট এভরি টাইম। 25-এ 25টা ইউ ক্যানট এক্সপেক্ট মানে এটাই ব্যাপারটা। এভরি টাইম। কারণ কি, ওটা যে already peak এ পৌঁছে গেছে। এটা হলো কি, আপনি যখন নাকি হিমালয়ের উপরে উঠবেন, চূড়ায় উঠে যাবেন, এভারেস্টের চূড়ায় উঠবেন, তখন কিন্তু আপনাকে নামতেই হবে। ইউ ক্যানট স্টে দেয়ার ফর এ লং টাইম। ঠিক আছে? এবং অনেক সিটি ছিল যেখানে নাকি ছিল আপনার ক্লোজ কন্টেস্ট। আচ্ছা, ঠিক আছে, 2019-এ। তো এখন বিরোধী জোট এক হয় এবার, তাহলে সেগুলো এবার তো ধরুন না, এলজি মানে চ্যালেঞ্জটা আরো বড় হয়ে গেল। আরজেডির সঙ্গে হয়তো একটা আতাত হয়েছে কংগ্রেসের, এবং ওইখানে কাস্ট ফ্যাক্টরও হচ্ছিল। আর আপনি নীতিশ কুমার এবং মোদী সরকার বোথ আর ইন গভর্নমেন্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? তো বিহারের যে, আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা বিহারের যতটুকু অনেকেই বলছিল খারাপ হবে, হয়তো অনেকেই বলছিল যে দেখতে পাচ্ছি যে নীতিশ কুমার প্রায় 7 থেকে 8টা বা 9টা বা অনেকে 10টাও দেখাচ্ছে পাবে, 11টাও দেখাচ্ছে পাবে। তো সেই অনুযায়ী এতটা কিন্তু বলেনি কেউ নীতিশ কুমার পাবে। কিন্তু আমার ছোট আমি একটা অবজারভেশন দেখছিলাম, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ফিফথ ফেজ এবং সেভেন্থ ফেজে, সিক্সথ ফেজে সম্ভবত বিহারের যে ভোটিং প্যাটার্নটা দেখতে পাচ্ছিলাম, সেটার মধ্যে মেল এন্ড ফিমেলের মধ্যে যে ভোটিং পার্সেন্টেজ, দ্যাট ওয়াজ অ্যাবাউট ডিফারেন্স অফ 9%। আচ্ছা, ঠিক আছে? এই যে 9%, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এটা উইমেনদের মধ্যে একটা জিনিস দেখা গিয়েছে, বিভিন্ন জাতীয় যে টিভি চ্যানেলগুলোতেও কিন্তু এটা বারবার বলছে যে বেসিক্যালি দ্য রেশন বা পার্টিকুলারলি আপনার এই যে এই কাস্ট সেন্সাস নাই, বলছিলাম যে রেশন দেওয়ার ব্যাপারটা, ফ্রি রেশন প্লাস আপনার এই যে এই স্বচ্ছতার জন্য যে আপনার ঘরে ঘরে যে আপনার এই বিভিন্ন স্কিমগুলো, প্রধানমন্ত্রী ঘর যোজনা, আবাস যোজনা প্লাস ওই যে টয়লেট যে, ঠিক আছে, বেসিক্যালি দেখুন টয়লেটের একটা ইম্প্যাক্ট সেদিন সি ভোটার যিনি কর্ণধার উনি একটা কথা বলছিলেন, এটা ইম্প্যাক্টটা কিরকম। তো বলছিল যে বিহার এবং ইউপিতে লক্ষ্য করা গিয়েছে আগে দেয়ার আর লট অফ বেসিক্যালি মহিলাদের উপর অ্যাসল্ট হতো, কিন্তু দেখা গিয়েছে যে যেই মাত্র ওই আপনার টয়লেটের ব্যাপারটা এসছে, দেখা গিয়েছে আস্তে আস্তে কিন্তু অ্যাসল্টের পরিমাণটা কমে গেছে। আমার বক্তব্য না, এটা সি ভোটারের যিনি কর্ণধার উনি বলছিলেন। কারণ কি, ওই 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 সমস্ত রাজ্যগুলিতে বেসিক্যালি ওপেন ডিফাকেশন ছিল, রাত্রিবেলা মহিলারা হয়তো যেত এবং রাত্রিবেলা ওই সময় বেশিরভাগ অ্যাসল্ট গুলো হতো। ঠিক আছে, সেগুলো কাউন্ট করছে এখন বিহারে আপনি বলছেন। মানে এই যে উইমেন ভোটারের যে ব্যাপারটা, আপনি সোশ্যাল মিডিয়া তো আমরা দেখবেন যতটা এবারের নির্বাচনে একটা জিনিস দুটো ডিফারেন্ট ডাইমেনশনে আমি লক্ষ্য করেছি। একটা হলো সোশ্যাল মিডিয়ায় আমরা নানা রকমের ঝড় দেখেছি, এক্সিট পোলের সঙ্গে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বক্তব্য আমরা দেখেছি, এক্সিট পোলে কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না। এক্সিট পোলে দেখা যাচ্ছে যে মানে মোদি কি জয় জয়কার, কিছু কিছু চ্যানেল তো 370ও দেখাচ্ছে, কিছু 352। পোল অফ পোলস যেটা দেখাচ্ছে সেটাও প্রায় 360, মানে যতগুলো পোল হয়েছে তার এভারেজ করলেও দেখা যায় সেটা প্রায় মোর দেন 350। ঠিক আছে, ওকে, এনডিএ জোটকে 350 দেখাচ্ছে। ওকে, আমরা এখানে বিহারের পর আমরা যদি অন্য রাজ্যগুলোর মধ্যে মেইন যে রাজ্যগুলো যেগুলো গত 2019 লোকসভা নির্বাচনে আগে ঠিক যে বিধানসভা নির্বাচন হয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, আমরা দেখি কংগ্রেসের সরকার ছিল এবং কংগ্রেসের সরকার থাকা অবস্থায় লোকসভার ভোট হয় এবং সেখানে ক্লিন সুইপ বিজেপি
অলমোস্ট ক্লিন সুইপ বিজেপির হয়। এখন এবার সেগুলো বিধানসভাতে বিজেপি ক্লিন সুইপ করে, এখন লোকসভাতে বিজেপির কি আসন সংখ্যা এখানে কমতে পারে বলে মনে হয়? ছত্তিশগড়ে 11টা, রাজস্থানে 25টা এবং মধ্যপ্রদেশে 29টা। আমি একটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে কি, দ্য ট্রান্সফরমেশন অফ পিপলস মাইন্ডসেট, ভোটার্স মাইন্ডসেট যেটা বলছি, যেটা আজকে থেকে 40 বছর আগে 80s 90s যেভাবে ভোট হতো বা যে সিস্টেমে মানুষের চিন্তা করে ভোট দিত কিনা বা কতটা বা চিন্তা করতো, সেটা দিন দিন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কতটা মাথায় রাখতে হবে এটা। আপনি এখন এই যে উনি একটু বললেন না যে সোশ্যাল মিডিয়া দিয়ে যে পাবলিককে ইনফ্লুয়েন্স করার যে প্রয়াসটা, এইভাবে কিন্তু আর হবে না। কারণ আজকাল ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা অনেক কিছু তুলে ধরছেন, তারপর আপনার সোশ্যাল মিডিয়া সব পার্টিরই আছে। আজকাল গুগল সার্চ ইঞ্জিনে গেলে আপনি সবকিছু অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু পাবলিকের কাছে ইনফরমেশন রয়ে গেছে আজকাল, আগে কি হয়েছে কাজ, কতটা কি কাজ করেছে। তো সবচেয়ে মুখ্য ব্যাপার যেটা হচ্ছে আপনাকে গ্রাউন্ড লেভেলে আপনাকে টাচ থাকতে হবে। আপনি এসি ঘরে বসে আপনি সোশ্যাল মিডিয়া করে পাবলিককে এইটার দেবো সেটা দেবো করে আপনি কনভিন্স করবেন, ইনফ্লুয়েন্স করে নেবেন আমার পক্ষে ভোট দেওয়ার জন্য, সেই জমানা চলে গেছে এখন। এই রিয়েলাইজেশনটা যে পলিটিক্যাল পার্টি যত আসতে দেরি হবে তত ওদের পক্ষে ভোট, ওরা মনে হবে যেন অনেক কিছু আছে, দেখা যাচ্ছে অনেক কিছু আছে। আমরা গতবারও দেখেছিলাম মনে হয় ত্রিপুরাতে, দেখুন না এই যে ত্রিপুরা মতা পার্টি মনে হয়েছে যেমন 20 আউট অফ 20 ভাবে পেয়েছে, ওরা পায়নি, কিন্তু অনেক কম পেয়েছে। কারণটা কি, ওদের একটা এরিয়া স্ট্রং আছে, এটা দিয়ে মানে সবার কাছে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাংঘাতিক কিছু হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে না। কিন্তু এবার যে আপনি যেটা বললেন যে ছত্তিশগড়, হ্যাঁ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ কি হয়েছে এখানে একটা, বা উড়িষ্যাতে এবার খুব বেশি করে দিচ্ছে। কেন দিচ্ছে? ওইখানে বিজেপির গ্রাউন্ড লেভেলের টাচ অনেক বেশি। বিজেপি যে ভোট পাচ্ছে এটা শুধু যে মোদিকে তো এত বড় লিডারশিপ তো আছে, ইন এডিশন ওনার সাপোর্ট সিস্টেম রয়ে গেছে, অর্গানাইজেশনাল সাপোর্ট সিস্টেম। আচ্ছা, এখানে খুব ক্লোজলি কাজ হচ্ছে। আমি একদম বিশেষভাবে বলতে পারবো উড়িষ্যাতে এবার পাওয়ার পেছনে, হ্যাঁ, এই ছত্তিশগড়ে গতবার কেউ ভাবেইনি যে আপনার এইভাবে বিজেপি উইন করবে, ঠিক না? কিভাবে হয়েছে এটা? বিধানসভাতে কিভাবে হয়েছে এটা? এটা মূল কারণ হচ্ছে ওইখানে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর কাজ হচ্ছে, প্রচুর টাচ আছে বিজেপির যে শাখা সংগঠনগুলো বা সংঘই বলুন, অনেক কাজ হচ্ছে এই জায়গাটাতে। এবং সেম জিনিস মধ্যপ্রদেশেও আছে, রাজস্থানও আছে, গুজরাটেও আছে। মানুষের বিশ্বাস এটা আপনি এবং ইউপিতে এটা তৈরি হচ্ছে, আরো হয়ে যাবে। যার ফলে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কি, যে গ্রাউন্ড লেভেল যে টাচটা, এটা ওরা সংগঠন এবং মানুষের সুখ দুঃখে ওদের পাশে থাকার, এটা কিন্তু করে যাচ্ছে। যার ফলে আপনি হুট করে 2 মাস আগে আপনি কোঅর্ডিনেশন করে বলবেন যে এটা সেটা করে আমি সব দিয়ে দেবো, এটা তো আপনাকে ভোট দিয়ে দেবে এরকম মনে করার কোনো কারণ নেই। ওকে, আমরা অবশ্যই অন্যান্য দিকেও একটু নজর রাখবো। তবে যেহেতু আমরা এই মুহূর্তে কথা বলছি গোটা ভারতবর্ষের এক্সিট পোল নিয়ে, অষ্টাদশ লোকসভা নির্বাচন এক্সিট পোল নিয়ে, পশ্চিমবঙ্গের দিকে একটু নজর রাখতে হয় আমাদের। পশ্চিমবঙ্গে অবশ্যই নজর রাখবো এর জন্যই, কারণ এই যে 7 দফা ভোট গেল, পশ্চিমবঙ্গে কিন্তু 7 দফাই ভোট হয়েছে এবং প্রত্যেক দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বিভিন্ন চিত্র উঠে এসেছে। পশ্চিমবঙ্গে 42টি আসন, এই 42টি আসনের মধ্যে দেখানো হচ্ছে এক্সিট পোলে, আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে, আরো একবার দেখে নিন। এনডিএ জোট অর্থাৎ বিজেপি বা এনডিএ জোটের দখলে যাচ্ছে 19টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে 21টি আসন, একটি জাতীয় কংগ্রেসের দখলে, একটি বামফ্রন্টের দখলে। এখন প্রশ্ন হচ্ছে যে এনডিএ জোট একটি আসনে বেশি জয়লাভ করছে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে, তৃণমূল কংগ্রেস একটি আসন হারাচ্ছে, কারণ 22টি ছিল গতবার। কংগ্রেস 2টো আসন ছিল, কংগ্রেস একটি আসন হারাচ্ছে এবং একটি আসন বামফ্রন্টের দখলে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং বামফ্রন্ট খাতা খুলতে পারে এবার। গতবার বামফ্রন্ট কিন্তু আসন শূন্য ছিল। কি মনে করছেন সঞ্জয় স্যার? নমস্কার। তো আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনটা সম্পর্কে প্রিডিক্ট করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো যারা নাকি এক্সিট পোলও করেছে তাদেরও কিন্তু মানে একটা মানে কি বলবো যে একটা ধারাবাহিক মানে কনসিস্টেন্সির একটা আমি একটা
একটা অভাব লক্ষ্য করেছি। কেউ 16টাও দেখিয়েছে আপনার এনডিএ কে, ঠিক আছে, আবার কেউ 24টা দেখিয়েছে, আপনারা 19টা দেখাচ্ছেন। এখানে ফ্যাক্টরটা যেটা হয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গে গতবার থেকে কিছুটা ভোট কম পড়েছে, এবং পশ্চিমবঙ্গে 2% বেশি মহিলার ভোট পড়েছে, ঠিক আছে। এখন 2% এডিশনাল ভোটটা কার? আচ্ছা, এটা কি ডিউ টু দি ইম্প্যাক্ট অফ নরেন্দ্র মোদী, না ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ দ্য লক্ষ্মীর ভান্ডার প্রমোটেড বাই মমতা ব্যানার্জি? আর সেকেন্ড হলো, এবার যে একটা সিট আপনি দেখাচ্ছেন লেফটিস্টদের, লেফট অন্যান্যবার যেটা দেখেছি সেটা হলো আগে যেরকম বামেরা বলতো আগে রাম তারপরে বাম, মানে বেসিক্যালি তৃণমূলকে যদি সরাতে হয় তাহলে আগে রামকে আনো, তারপরে সবাই আগে বিজেপিতে গিয়ে ওদিকে, এবং তার ফলে দেখা গিয়েছে প্রচুর ভোট আপনার লেফট থেকে রামে শিফট হয়েছিল বা বিজেপিতে শিফট হয়েছিল, এবং তার ফলে কিন্তু গতবার যে পার্সেন্টেজ অফ ভোট আপনি যদি লক্ষ্য করেন খুব নেক টু নেক ছিল পার্লামেন্টারি নির্বাচনে। এইবার কিন্তু লেফট এবং কংগ্রেস দুজনেই এলাই আছে একজন আরেকজন, এবং মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গে কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্য গিয়ে করা যাচ্ছে যে এখন ওদের মধ্যে মানে ভোট ট্রান্সফার মোটামুটি আছে। মানে কংগ্রেস যারা ওরা বামফ্রন্টকে ভোট দিচ্ছে, যেটা আগের একটা কথা ছিল যে দেয় না, এটা কিন্তু এবার কিন্তু মানে ঘুচে গেছে। তো এখন যদি তা হয়, তার জন্য এটার কারণেই হয়তো দেখা গিয়েছে যে কারণ কি যদি এই ভোটটা যদি বিজেপিতে যদি কনভার্ট না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বিজেপি আগে যতটা ভোট পেয়েছিল তাতে কিছুটা ভোট কমে যেতে পারে, তাহলে বিজেপির সিট কিছুটা কমে যেতে পারে। আবার এটাও হতে পারে যে যদি মাইনরিটি ভোট যেটা নাকি তৃণমূলের ভোট ব্যাংক ছিল, বামফ্রন্ট বেসিক্যালি এফেক্টিভলি আসার জন্য যে কিছু কিছু এই মাইনরিটি ভোট কিন্তু লেফটিস্ট এবং কংগ্রেসের দিকে শিফট করেছে, ঠিক আছে। এখন গ্রাউন্ড লেভেলে কি হয়েছে বলতে পারবো না তো, কারণ কি আনটিল এন্ড আনলেস দ্য ফুল 4 তারিখের রেজাল্ট বেরোয় আমরা বলতে পারছি না। এই জন্য হয়তো একটা এরকম একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি 19, 21 বা ম্যাক্সিমাম 24, আর একটা চ্যানেল 24ও দেখাচ্ছে বিজেপিকে। সুতরাং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে কন্টেস্টটা ভেরি কিন, তবে ল অ্যান্ড অর্ডারের যে ব্যাপারটা যেভাবে নাকি পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন কি তাহলে পশ্চিমবঙ্গে ব্যর্থ? মানে এই এত দেখুন ব্যর্থ আমি গোটা ভারতবর্ষে এই ধরনের এখন ব্যাপার হলো যে কেন্দ্রীয় সরকার থেকে যে ফোর্সটা পাঠানো হয় ডিপ্লয় করার দায়িত্ব কিন্তু স্টেট মেশিনারির উপরে, ল অ্যান্ড অর্ডারটা স্টেটের আন্ডারে থাকে। এখন দেখুন কোথাও গন্ডগোল হচ্ছে, কিউআরটি আছে, কুইক রেসপন্স টিম আছে, কুইক রেসপন্স টিমকে যদি এদিকে না যে গিয়ে কথা ওদিকে যাওয়ার কথা বলা হয়, বা কুইকলি যদি ওকে মুভ করা না করার কথা বলা হয়, তাকে যদি আগে যা ডিউটি করবার কথা সেইভাবে যদি ডিপ্লয় না করা হয়, তাহলে গন্ডগোল বাঁধবার পর গিয়ে সেখানে তো ধরুন না কুইক রেসপন্স টিম বা যারা পুলিশ বা অন্য আধা সামরিক বাহিনীর লোকজন যখন এই গন্ডগোল বেঁধে যায় তখন সেটাকে সামাল দেওয়া ভারী কঠিন হয়ে যায়। ঠিক, আসবো আপনার কাছে বিশেষবাবু। এই যে পশ্চিমবঙ্গের সিনারিওটা যদি আমরা দেখি, এক্সিট পোলটা কতটুকু আপনার কাছে মনে হচ্ছে ফলাফলে এটা কতটুকু প্রতিফলিত হতে পারে? পশ্চিমবঙ্গে কন্টেস্ট হচ্ছে এবার খুব বেশি, তবে কয়েকটা ইস্যু এবার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের মনে দাগ কাটতে পারে। আচ্ছা, যেটা তৃণমূলের এগেনস্টে যাওয়ার চান্স অনেক বেশি। এর ভিতরে একটা হচ্ছে সন্দেশখালির ইস্যুটা, এটা খুব মারাত্মক ইস্যু। সেকেন্ড হচ্ছে আমরা টিভির পর্দায় দেখেছি কারি কারি টাকা, এই টাকাটা আমরা বাঙালিরা আমরা সবসময় অল্পর ভিতরে মানে খুশি থাকার মতো আমরা তাত্ত্বিকতা বা ধরুন এই ধরনের বিশ্বাসী, হ্যাঁ, এসবের উপরে আমরা বেশি ইয়ে করি। কিন্তু যারা এসব কথা বলে পলিটিক্সে আসছে জনগণের কাছে, রবীন্দ্রসঙ্গীতই বলুন বা সবকিছুই ঘেটে আসছে, ওদের দেখা গেল যে আলমিরার থেকে কারি কারি টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে। এটা তো আমরা টিভির পর্দায় দেখেছি, এগুলো কিন্তু অস্বীকার করার সুবিধা নেই। বা ধরুন আমাদের ওই যে আরো অনেক কিছু মাফিয়া, যেটা আমরা টিভির, এই জন্যই বললাম আজকাল যুগে ইলেকট্রনিক মিডিয়ার যুগে পাবলিক সব দেখছে, তো সবাই সবকিছু খবর। সন্দেশখালিতে যে ধরনের ঘটনাগুলো উঠে এসছে মহিলাদের নিয়ে, বা গতবার ইলেকশনের পরে মহিলাদের উপর নির্যাতনের যে রকমের বিভৎস চেহারা আমরা দেখেছি, হ্যাঁ, এই সবগুলো, বা ধরুন মুসলিম তোষণেরও একটা দেখতে দেখতে মানুষ বিভিন্ন ভাবে মুসলিম তোষণে যেটা সংখ্যালঘু তোষণ যেটা করে আসছেন,
এটা একদিকে যেমন ওই সংখ্যালঘু ভোট পাবে, আবার সাধারণ লোক, ভদ্রলোক ওদের পিঠ থেকে গেছে, ওরাও ভাবছে যে আরে এগুলো কি দিয়ে দেখছি আমরা তো এই যে শিক্ষা সাংস্কৃতিক বলয় সবকিছু করে বিভিন্ন কিছু যেটা দেখাতে চাইছে, এটা তো ব্যাপার না, পিকচারটা তো অন্যরকম, ডাবল স্ট্যান্ডার্ড চলছে। তো এই জায়গাতে আমার কেন জানি মনে হয়, এবং এই যে মহিলাদের ভোটার একটু বেড়েছে বলে, এই মহিলা ভোটার আমার তো মনে হয় এটা তৃণমূলের এগেইনস্টে যাওয়ার চান্স, এবং আপনারা যেটা দেখিয়েছেন এটা হয়তো হতে পারে মমতা ব্যানার্জির সিট আরো কমবে। এবং এখন দেখুন মমতা ব্যানার্জির সিট কমবে কি বাড়বে না বিজেপির সিট বাড়বে অনেক ইফস এন্ড বাটসের উপর নির্ভর করছে। আমি যেটা বলছি, এক নম্বর হলো যে উনি বলছিলেন যে এই যে সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু পশ্চিমবঙ্গে একটা লার্জ প্রায় অ্যারাউন্ড 30% সংখ্যালঘু, এবং তার মোটামুটি 90 to 95% কিন্তু আপনার তৃণমূলের পক্ষে ভোট করছে। আমি এই জন্য বলছিলাম যে যদি বামপন্থীরা যদি যে ভোটটা নেবে, বামপন্থীদের যে ভোটটা বিজেপিতে শিফট হয়েছে ওইটা যদি গো ব্যাক না করে, এবং যদি সংখ্যালঘু ভোটের একটা অংশ যদি তৃণমূল থেকে সরে এসে যদি আপনার যদি বিজেপিতে যায়, না যদি বামপন্থীদের দিকে যায়, যদি বিজেপির যে পজিশনটা আগে ছিল ওইটাই যদি থেকে থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন গতবার 42-43 ছিল এরকম, বা 41-43 ছিল। যদি 2% ভোটও বা যদি সংখ্যালঘু ভোট যদি 5% ভোটও যদি ওইদিকে শিফট হয়, মমতা ব্যানার্জি যেটা 95% পাচ্ছিলেন সেটা যদি কমে যদি ওনার 85% হয়, 10% ভোট যদি কংগ্রেস এবং বামেদের দিকে যায়, আর যদি এই যে সংখ্যালঘু আর যে বিজেপির ভোটটা যদি একই থাকে, বিধানসভা নির্বাচনের সময় লক্ষ্য করা গিয়েছে ওদের ভোট পার্সেন্টেজ প্রায় 38% ছিল, তার মানে কি বিজেপির সেরকম ভাবে ভোট কমেনি। তো যদি সংখ্যালঘু ভোটের একটা পার্সেন্টেজ যদি আপনার যদি বামপন্থীরা নিতে পারে, শিফট করাতে পারে, ওদের যেহেতু সিটও দেখাচ্ছে এখানে, যদি বামপন্থীরা সিট পায় তাহলে কিছু কিছু সিটে হয়তো দেখা যাবে যে বিজেপি গতবার যেগুলো ক্লোজ ফাইট ছিল এগুলো হয়তো ওদের পক্ষে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে নাম্বারটা বেড়ে যাবে। কিন্তু ব্যাপারটা হলো যে তৃণমূলের যেটা সবচেয়ে বড় একটা ভোট ব্যাংক, যেটা উনি সংখ্যালঘুদের একটা তোষণের ব্যাপার আছে, বিভিন্নভাবে সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে। অ্যাড করছি এখানে, আজকে সকালে আপনারা একটা বাইট দেখিয়েছিলেন এখানে, একদম বয়স্ক মুসলিম ভদ্রলোকের পেছনে ওনাকে অ্যাটাক করেছে, পুরো ফ্যামিলিকে, মানে মুসলিম সংখ্যালঘু অংশের, এবং উনি পরিষ্কার বলেছেন এটা তৃণমূল কংগ্রেস থেকে করেছে। দ্যাট মিনস কি হচ্ছে, দ্যাট মিনস এই সংখ্যালঘু ভোটাররা শিফট হয়ে যাচ্ছে, এবং উনি যেটা বলেছেন এটাই এখন বলা হচ্ছে যে একটা পার্সেন্টেজ অফ সংখ্যালঘুর অংশের ভোটার বামফ্রন্ট এবং কংগ্রেসের দিকে শিফট করছে, এবং ওরা শিফট করছে বলে ওনাকে অ্যাটাক করে আজকাল একটা বাইট আপনারা দেখেছিলেন, তার জন্যই আক্রমণটা। ওকে, আমরা এখন এখানে যেহেতু ওই আসনের কথা বলছিলেন, মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিমকে প্রজেক্ট করা হচ্ছে, বামফ্রন্টের যে একটি সিট বলা হচ্ছে বামফ্রন্ট পেতে পারে, সেখানে মুর্শিদাবাদ সিটটি, এবং বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের একটি সিট পেতে পারে। ওকে, চলুন, আমাদের সময় খুব বেশি নেই, আসলে আলোচনা করার অনেক কিছু বিষয় আছে। আমরা এই মুহূর্তে যদি এক্সিট পোলের কথা বলি, তাহলে উত্তর পূর্ব ভারতে 25টি আসন রয়েছে, সেখানে 18টি আসন বলা হচ্ছে, 18টি বা তার অধিক আসন পেতে পারে এনডিএ জোট, সেখানে 6টি আসন পেতে পারে আইএনডিআই জোট, এবং 1টি আসন যেতে পারে আদার্সে। এবং এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের চিত্র। 18+ আসন এনডিএ জোটের, 6+ আসন বা 6টি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে পারে আইএনডিআই ব্লক, এবং 1টি আসন অন্যরা পেতে পারে। এই বিষয়ে কি মনে করেন, এই চিত্র কতটা মানে সঠিক বলে মনে করেন বা প্রতিফলিত হবে? আসলে এই পিকচারটা যদি স্টেট ওয়াইজ একটু আলাদা করা যেত তাহলে আমরা বলতে পারতাম, কারণ কি আমার মনে হয় যে তার মধ্যে আসামে 14টা সিট আছে, একদম আসামে 14টা সিট, এবং আসামকে যদি আমরা একটু আলাদা করে দিই তাহলে আপনার সুবিধা হবে। 10টি বলা হচ্ছে বিজেপিকে, আচ্ছা 10টি বিজেপি, 3টি সিট আসামে জাতীয় কংগ্রেসকে বা এনডিএ জোটকে দেওয়া হচ্ছে, এবং 1টি অন্যান্যকে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এই যে আমরা দেখাচ্ছি 18টির মধ্যে 10টি কিন্তু আসামের সিট, 2টো ত্রিপুরার সিট, 12টি কিন্তু যে এনডিএ জোটের, সেই 12টি সিট কিন্তু নর্থ ইস্টের 18টির মধ্যে ত্রিপুরা এবং আসামে। অরুণাচলে আছে, অরুণাচলের 2টো সিট, দুটোই কিন্তু এনডিএ জোটের, তাহলে 14টি সিট হয়ে গেল। আপনার মেঘালয়ের একটা সিট আছে, তো মেঘালয়ে একটা সিট আছে, মেঘালয়ে একটা সিট আছে, নাগাল্যান্ডে একটা সিট আছে, সিকিমে একটা সিট আছে, একদম। ওরা এরা তো আপনার ইন্ডিয়ার পার্টনার ছিল, একদম। একমাত্র মিজোরামের যিনি দাঁড়িয়েছেন উনি শুধু আদার্সে যাবেন, উনি এখনো বলেননি, হয়তো পরবর্তী সময়
নর্থ ইস্ট থেকে যে অন্যান্য যে দলগুলো আমরা লক্ষ্য করেছি, যদি জয়ী হন তাহলে আদার্সে যাবে। হ্যাঁ, জেনারেলি তো মণিপুরে আছে একটা সিটে। দেখুন মোটামুটি ভাবে যে ভারতবর্ষের অন্যান্য টিভি চ্যানেলগুলো তো মোটামুটি ওই আসামকে 10 থেকে 12ই দিয়েছে, অনেকে 11-12 দিয়েছে, 10-11-12। এক্স্যাক্টলি তো আসলে যারা নাকি ওইখানে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছে, ডেটা নিয়ে কাজ করেছে, স্যাম্পল স্টাডি করেছে, ওদের কাছে প্রাইমারি ডেটা আছে, আমাদের কাছে প্রাইমারি ডেটা নেই। আমরা বেসিক্যালি উই আর টেলিং অন দ্য বেসিস অফ হোয়াট উই কুড সি হিয়ার, আমরা যা শুনতে পেয়েছি বিভিন্ন বিভিন্ন। সুতরাং আপনারা যারা নাকি গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন ওনাদের কতটুকু এটাই ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখছি, আমাদের সমীক্ষা এটাই বলছে, এখন প্রতিফলিত কতটা হচ্ছে বলে মনে হচ্ছে কাছাকাছি আছে এটা। মানে এভাবে যেটা বলছে এনডিএ এর যে উন্নয়নমূলক কাজ বলা হচ্ছে, এবং উত্তর পূর্ব ভারতের যে বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতকে গোটা ভারতবর্ষের ইয়েতে তাদের যে গুরুত্ব বৃদ্ধি হয়েছে, সেটার নিরিখে এই ফলাফল, এটা কতটুকু ঠিক আছে বলে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি বলি এখানে তো অ্যাকচুয়ালি এনডিএ আরো বেশি পাওয়ার কথা ছিল, আমার যেটা মনে হয়েছে, কেননা কাজ তো হয়েছে প্রচুর কাজ হয়েছে। তাহলে কি মণিপুর যেটা হচ্ছে না, সেটা মুখ্য কারণ হচ্ছে আমার মনে হয় যেটা হচ্ছে ধর্মভিত্তিক একটা ভাগাভাগি আছে। আচ্ছা, যেটা আইদার মিশনারি বেসড হোক, যেটা মণিপুরের মতো ঘটনা, যেটা আসামে মুসলিম রিলেটেড 2-3-4টে আসে না, এনআরসি বা সিএ এর ইস্যু হতে পারে, এগুলো রিলেটেড, এগুলো মানে মুখ্য ব্যাপারটা এটা ডেভেলপমেন্টাল কাজের সাথে যুক্ত না, এটা পরিষ্কার যুক্ত, মানে এগুলো না থাকলে আরো বাড়তে পারতো। হ্যাঁ, ওইটার জন্যই। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, ত্রিপুরার কথায় আসি। ত্রিপুরার দুটো আসনই কিন্তু এই মুহূর্তে এক্সিট পোলে আমরা কিছুক্ষণ আগেই আমাদের দর্শক বন্ধু দেখেছি, দুটো আসন, পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, দুজনেই কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। কি মনে করছেন? না দেখুন, এটা তো আমি বেসিক্যালি মনে করি অন দ্য এক্সপেক্টেড লাইন, এবং এটা মানে এটা এক্সপেক্টেড লাইনে ছিল, এটা এক্সপেক্টেড লাইন। এবং আপনি যে এক্সিট পোলে যারা যে সমস্ত যারা আপনারা 300+ দেখিয়েছেন, 300+, আমার মনে হয় 300+-এর অনেক বেশি থাকবে। ইট ইজ দ্য বেশি, তবুও ইট ইজ বেসিক্যালি ওনারা কাজ করেছেন, দে হ্যাভ উইথ ইউ দ্য প্রাইমারি ডাটা, হ্যাঁ, এবং বেসিক্যালি স্যাম্পল সাইজ বিভিন্ন, অনেকের কথাবার্তা শুনে। তো বেসিক্যালি এনডিএ তো বেসিক্যালি গতবার ছিল 351, তো 351-র সঙ্গে যদি আপনি লক্ষ্য করে দেখেন 305, তাহলে মানে আপনাকে বলতে হবে যে বেসিক্যালি এনডিএ ইজ পারফর্মিং লেস। কারণ কি 2019-এর যে আমি আপনাদের সাথে তার আগে একবার বলেছিলাম যে বেসিক্যালি আই এক্সপেক্ট দ্য বিজেপি উইল ডু, বা এনডিএ শুড বেসিক্যালি স্টিক টু 2019, এটাকে বেস মেনেই চলা উচিত, +10% প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? এটা বেসিক্যালি আমার যেটা পার্সোনাল, যেটা ওকে, এবং সেদিকে এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় ওই দিকেই এগিয়ে যাচ্ছে। ওকে, বিশ্বজিৎ বাবু, আমার মনে হয় এবার ইলেকশনের এই যে দুটো আসন ত্রিপুরা, এটা এক্সপেক্টেড ছিল, এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই বলে আপনি মনে করছেন? না, এটাতে কোনো চ্যালেঞ্জ ছিল না। ওকে, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন ছিল বলে অনেকেই বলছিলেন। না, দেখুন আমাদের মনে হয়নি এটা, এখন তো সব তো অ্যাসেসমেন্ট, রেজাল্ট ঢোকা যায়, আর এক্সিট পোলটাও তো একটা অ্যাসেসমেন্টের উপরেই করা, তো এটা আমরা যেরকম একটা ধারণার উপরে আমাদের মনে হয়নি এটা। তো এবারে একটা জিনিস যেটা বিভিন্ন এক্সিট পোল থেকেও দেখা যাচ্ছে, বা ধরুন একটা এক্সপেকটেশন থাকবে যে আমরা বিজেপিকে বরাবর হিন্দি বলয়ের পার্টি হিসেবে জানি, এইবার হয়তো এটা দেখার ব্যাপার রয়ে গেছে, এটা যে দুই একটা স্টেট, বিশেষ করে যেমন ধরুন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তো ভালো করবে, তামিলনাড়ুতে বিশেষ করে, যেটা এক্সট্রিম সাউথের, কেরালাতেও বলছে খাতা খুলতে পারে বিজেপি, খাতা এক দুটো যাই আসন পাক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে, নাম ভোট শেয়ার এখানে বিজেপি হয়তো, যেটা ফিউচারে বিজেপিকে বিরাট বড় গেইন দিতে যাচ্ছে। যেমন ধরুন 10-15-12% ভোট পাওয়া কিন্তু চারটেখানি কথা না, কিন্তু যদি পেয়ে থাকে বিজেপি, যেটা এক্সিট পোলগুলো প্রিডিক্ট করছে, এবং এটা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট বড়, এটা একটা মানে পরিবর্তন দেখা যাবে আমার মনে হয়। দাদা, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, তামিলনাড়ুতে তো বেসিক্যালি এআইএডিএমকে সঙ্গে আতাত এক সময় ছিল, কিন্তু এআইএডিএমকে সঙ্গে আতাত করেনি। কারণ কি, হয়তো এটা ওনাদের হয়তো দূরদর্শিতা বা কি, কেন আমি জানি না, তবে এখন তো দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি প্রায় 14% ভোট, ঠিক আছে। এবং কেরালায় আমি একটু দুটো শুনছিলাম
যে ভোট পার্সেন্টেজটা প্রায় 27% দেখাচ্ছে আপনার, এলডিএফ কে দেখাচ্ছে 29%, কংগ্রেস 41%, বিজেপি 27%. Can you believe the BJP will get 27% vote share in Kerala? ওকে, সেটাই এখন দেখার বিষয়, কত কত পার্সেন্ট ভোট শেয়ার হচ্ছে। এবং তামিলনাড়ুতে, সুতরাং দিজ আর বেসিক্যালি তামিলনাড়ুতে তো কিছু কিছু এক্সিট পোল, হাউ ফার দ্যাট উড বি ট্রু আই ডু নট নো, দে আর শোয়িং 5 to 7 সিটস, অনেকে প্রায় 10টাও দেখাচ্ছে। না, চিত্র পরিষ্কার হয়ে যাবে 4 জুন, কিন্তু আপাতত যা প্রেডিক্ট করা হচ্ছে তার উপরেই আমরা কিন্তু তবে আমাদের এটা আজকের সত্যি আলোচনা কথা, আপনার সঙ্গে আপনার চ্যানেলের সঙ্গে আমি একমত যে এনডিএ ইজ কামিং টু দ্য পাওয়ার, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। একটা শেষ প্রশ্ন, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, ছোট্ট করে একটু জানতে চাইবো আপনাদের কাছে, ইমেজ পলিটিক্স আর ইস্যু পলিটিক্স কে জিতল 2018 নির্বাচনে? যদি আমরা দেখি ইমেজ পলিটিক্স, ইমেজ ভিত্তিক পলিটিক্স, আর যদি আমরা ইস্যু ভিত্তিক পলিটিক্সে দেখি, কার জয়লাভ হলো? আমি একটা কথাই বলবো, জনসাধারণের সাথে টাচ না রেখে, জনসাধারণ মানে ওয়েল উইশে, জনসাধারণের কনফিডেন্স অর্জন করা, বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কাজ করতে হয়। আচ্ছা, এটা শুধু আপনার ইস্যু দিয়ে কাজ হবে না। ওকে, এখানে কাজ করে আপনি ওদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, বা আপনার ওদের ইস্যুগুলোকে আপনি তুলে আনতে হবে সেভাবে। এটা ইলেকশনের সময় শুধু গেলাম, ইস্যুকে অ্যাড্রেস করে ইমেজ তৈরি করতে হবে, ইস্যুকে অ্যাড্রেস করার ইমেজ তৈরি করলেই জনগণ বিশ্বাস করবে। আপনার মতামত সঞ্জয় বাবু? না না, দেখুন, অ্যাকচুয়ালি এখন যে অবস্থায় বেসিক্যালি আপনি বা যদি ইমেজ বলুন, উনি প্রথম দিকে বলছিলেন যে এনডিএ ইজ লেড বাই সাচ এ ম্যান নরেন্দ্র মোদী, ঠিক আছে, ওনার একটা ইমেজ আছে, আমরা অনেক জায়গায় বলি মোদি ফ্যাক্টর, ঠিক আছে, এখন মোদি ইজ রিয়েলি এ ফ্যাক্টর। এবার এনডিএ যে ইলেকশন লড়ছে, বিজেপি ইলেকশন লড়ছে, বেসিক্যালি মোদি ইজ এ ফ্যাক্টর, ঠিক আছে। এবং অনেক জায়গার ইলেকশনই দেখা গিয়েছে যেরকম রাম মন্দিরের একটা ইস্যু না, অপোজিশন হ্যাড সাম ইস্যুস, আমি আগেও বলেছি এখনো বলছি, অপোজিশন হ্যাড সাম ইস্যুস, বাট ভারতবর্ষের মতো ন্যাশনালিস্টিক ইলেকশনে আপনি ইলেকশনের 3 মাস আগে বা 6 মাস আগে বা 9 মাস আগে ইন্ডিয়া অ্যালায়েন্স করে কিছু না করে, ঠিক আছে, একটা এজেন্ডা না নিয়ে, আপনার সংগঠন না থাকলে, আপনার ইনফ্রাস্ট্রাকচার না থাকলে সারা ভারতবর্ষে আপনি জিততে পারবেন না। এবং যেটা নাকি, এবং আরেকটা বড় হলো যে যেটা আমি ব্যক্তিগত, মোদি ইজ সাচ এন ইমেজ, আপনি এটাকে যদি আপনাকে যদি ডিফিট করতে হয় তাহলে ইউ নিড মেটিকুলাস প্ল্যানিং এবং গুড অর্গানাইজেশন তাহলে এখানে করবার জন্য। তাহলে এখানে অর্গানাইজেশনের মোদি কাজ করছেন, কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় স্টেটে অর্গানাইজেশন, এই যে গ্রাসরুট লেভেলে বিভিন্ন শাখা সংগঠন, এরা কিন্তু জনসাধারণের সাথে মিলেমিশে কিন্তু যোগাযোগ, গ্রাউন্ড লেভেলে যোগাযোগ, এটা যতক্ষণ না করা যাচ্ছে, এই উপরে এই বসে বসে আপনার এই সোশ্যাল মিডিয়া ইমেজ হবে না যতক্ষণ না মানুষের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হবে, মানুষের ইস্যুগুলোর উপর কাজ করা হবে, মানুষের যা সমস্যা তাকে সমস্যা নিরসন করার জন্য কাজ করবে কোনো রাজনৈতিক দল, ততক্ষণ কোনো ইমেজ তৈরি হবে না। এটাই আমরা অবশ্যই বুঝলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। এক্সিট পোল সংক্রান্ত আজকে যে আলোচনা, সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সঞ্জয় বাবু আপনাকেও ধন্যবাদ, অভিষেক বাবু আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এক্সিট পোল বলছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে এনডিএ জোট, বিজেপি আবারও ক্ষমতায় আসছে, আবারও হয়তো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু ফলাফলের পর আমরা অবশ্যই সঠিক চিত্রটা এবং আসল চিত্রটা পরিষ্কার দেখতে পারবো, কোথায় কোন কোন রাজ্যে এনডিএ জোট লাভ করলো, কোথায় তাদের লস হলো, আসন হারালো, আইএনডিআই মঞ্চ কতটুকু, কোন রাজ্যের জনগণ বা গণদেবতারা মেনে নিয়েছে আইএনডিআই জোটকে, কোন রাজ্যের গণদেবতারা আইএনডিআই জোটকে প্রত্যাখ্যান করেছে, বা ভোটের এমন আরও নানান দিক, নির্বাচনের নানান দিক, নানান সমীক্ষা অবশ্যই 4 তারিখের পরই জানা যাবে। তবে আমরা আবারও বলছি, সমীক্ষা কিন্তু 100% সঠিক হবে এমন কোনো কথা নেই, সমীক্ষা ভুলও হতে পারে, কারণ বিভিন্ন ফ্যাক্টর দেখে তারপর সমীক্ষা করা হয়। তার জন্য অবশ্যই 4 তারিখ সকাল থেকে আমরা চোখ রাখব বিভিন্ন গণনা কেন্দ্রে, শুধু রাজ্যের নয়, গোটা দেশের বিভিন্ন গণনা কেন্দ্রে আমরা চোখ রাখব, এবং কোথায় গণনায় কি হচ্ছে না হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরব। তাই 4 জুন সকাল থেকে আপনারা চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।